পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নাকি চুক্তি হয়েছে। ভাবা যায়, যে দুটি দেশের গত 53 বছর ধরে মনোমালিন্য চলেই আসছে, তাদের নাকি হঠাৎ করে চুক্তি। কিন্তু কি নিয়ে? শোনা যাচ্ছে যে প্রায় 50 বছর পর নাকি পাক সৈন্য বাংলাদেশে ফিরছে এবং বাংলাদেশের আর্মিকে নাকি তারা ট্রেনিং দেবে। কিন্তু কি নিয়ে, হঠাৎ কিসের ট্রেনিং বাংলাদেশ আর্মির দরকার পড়লো যেটা পাকিস্তান আর্মি আসছে বাংলাদেশকে দিতে? এই বিষয়টি নিয়ে মোহাম্মদ ইউনুস ও শাহবাজ শরীফ এই দুজনের মধ্যে বৈঠক ও চুক্তি অনুষ্ঠিত হয়েছে। দুদিন আগেই এই বৈঠকটি হয়েছে মিশরের রাজধানী কায়রোতে। ইতিহাস বলছে প্রায় 53 বছর আগে বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হয় এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তোলে, এবং এরপর থেকেই কিন্তু এই দুটি দেশের মধ্যে কখনোই বনিবনা হতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই যাদের সাথে যুদ্ধ করে যাদের থেকে নিজেদের আলাদা করলো বাংলাদেশ, তাদের সাথে বনিবনা হতে দেখাটা কিন্তু কোথাও গিয়ে একটু আশ্চর্যজনক। কিন্তু এত বছর পর বাংলাদেশের এই সংকটের সময় এই ঘটনার পরিবর্তন চোখে পড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির দিকে আমাদের নজর রাখতে হবে তা হলো এই যে তাদের বাংলাদেশ আর্মিকে ট্রেনিং করানোর ঘটনা, তার উদ্দেশ্য কিন্তু এখনো পরিষ্কার নয় কারোর কাছে। তাহলে কি পাক বাংলাদেশ মিলে এবার কোণঠাসা করবে ভারতকে, নাকি এই সন্ধির সুযোগ নিয়ে বাংলাদেশকে আরেকবার দখল করবে পাকিস্তান? যদি ঘটনাটা তাই হয়, তাহলে এখানে বাংলাদেশ কার সাহায্য নেবে? ভারতের কাছে কি ফিরবে বাংলাদেশ? জানাবো আজকের প্রতিবেদনে। নমস্কার, আমি প্রার্থনা, বিবিধ নিউজে আপনাদের স্বাগত। আমরা যদি বিশ্ব মানচিত্রে আমাদের অংশটা একটু ভালো করে লক্ষ্য করি, অর্থাৎ এশিয়ার পূর্ব দিকটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তবে দেখা যাবে যে বাংলাদেশের 3 দিক ঘিরে আছে ভারতের রাজ্যগুলি এবং প্রতিবেশী দেশ নেপাল। এবার এই যে হঠাৎ পাকিস্তান সেনার বাংলাদেশে প্রবেশ, তা নিয়ে কিন্তু বেশ চিন্তায় পড়েছে ভারত। যদিও উদ্দেশ্যটা এখনো পরিষ্কার নয়, কিন্তু ভারতকে তৈরি থাকতে হবে যাতে দুই দেশ মিলে মিলিত হয়ে যদি কোনোভাবে ভারতকে আক্রমণ করে, তাহলে যেন সাহসের সঙ্গে এবং সেই প্রকার সামর্থ্যের সঙ্গে ভারত তার মোকাবিলা করতে পারে। 2 দিন আগে D8 সামিট কায়রোতে এই দুই দেশের প্রধানের মধ্যে বৈঠক হয়, অর্থাৎ মিশরের রাজধানী কায়রোতে যে D8 সামিট হয়েছে, যে সম্মেলন হয়েছে, তাতেই কিন্তু পাক ও বাংলাদেশের প্রধানের মধ্যে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। এই D8 সামিটে সাধারণত ইসলাম ধর্মাবলম্বী দেশগুলি অংশ নেয়, যেমন পাকিস্তান, বাংলাদেশ, তুর্কি, ইন্দোনেশিয়া ইত্যাদি। আর এই সম্মেলনের দৌলতেই দুই দেশের মধ্যে যে বেশ কিছু আলোচনা হয়েছে, তা হলো কিভাবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্কের উন্নতি করা যেতে পারে এবং কিভাবে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা যায় এই দুই দেশের মধ্যে। এখানেই দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়, যেখানে ঠিক করা হয় যে কিভাবে 53 বছর পর পাকিস্তান সেনা বাংলাদেশে ফিরবে এবং বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দেবে বলে মনে করেছে। রিপোর্ট বলছে, অর্থাৎ নিউজ 18 রিপোর্টের অ্যাকর্ডিংলি যদি আমরা শুনি, তাহলে বলা হচ্ছে যে পাকিস্তান স্টাফ কমিটির জয়েন্ট চিফের যে চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা পাকিস্তানকে এই প্রস্তাব পাঠিয়েছেন, ক্ষমা করবেন, বাংলাদেশকে এই প্রস্তাব পাঠিয়েছেন। বাংলাদেশও নাকি শোনা যাচ্ছে যে রাজি হয়েছে এই প্রস্তাবে। তাহলে কি এবার সত্যি পাক বাংলাদেশ আবার মিলিত হবে? বাংলাদেশ ও পাকিস্তান মিলে কি কোণঠাসা করবে এবার ভারতকে? যদিও এবার আমরা অন্য একটি বিষয়ের দিকে নজর রাখবো, তা হলো পাক বাংলাদেশ মিলিত হয়ে যদি ভারতের বিরুদ্ধে লড়াই শুরু করে, তাহলে যে অর্থ শক্তি, যে ইকোনমি, যে ফাইন্যান্সটা দরকার পড়ে, সেইটার লড়াইয়ে ঠিক কার ঘোড়া কতটা এগিয়ে রয়েছে। যা জানা যাচ্ছে যে ভারতের রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ও পাকিস্তানের সম্মিলিত বাজেটের প্রায় সমান, এমনটাই জানা যাচ্ছে সাম্প্রতিক রিপোর্টে। এই বছর ভারতের রেমিটেন্স বাবদ $129 বিলিয়ন এসেছে। তালিকায় 5ম স্থানে আছে পাকিস্তান। এবার জানবো বাংলাদেশের রেমিটেন্স কতটা এগিয়েছে। জানা যাচ্ছে যে ভারতের রেমিটেন্স বা প্রবাসীদের দেশে পাঠানো অর্থের পরিমাণ বাংলাদেশ এবং পাকিস্তানের সম্মিলিত বাজেটের প্রায় সমান।
গোটা বিশ্বের রেমিটেন্সের নিরিখে ভারতের শীর্ষে থাকে, আর 2024 সালেও সেই তকমা ভারতের কাছেই থাকলো। এই বছর ভারতের রেমিটেন্স বাবদ 129 বিলিয়ন ডলার এসেছে, যা পাকিস্তান যার 67 বিলিয়ন ডলার এবং বাংলাদেশ যার 68 বিলিয়ন ডলারের অর্থবর্ষের বাজেটের যোগফলের প্রায় সমান, যা কিন্তু ভারতের কাছে একটি অত্যন্ত গর্বের বিষয়। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বিশ্ব ব্যাংক সম্প্রতি এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে এই বছর ভারতের রেমিটেন্স বাবদ 129 বিলিয়ন ডলার এসেছে। মেক্সিকো এই তালিকায় দ্বিতীয় স্থানে এসেছে এবং সেই দেশের প্রবাসীরা মেক্সিকোতে পাঠিয়েছে 68 বিলিয়ন ডলার। এদিকে চীন এই তালিকায় তৃতীয় স্থানে, যাদের পকেটে এই বছর ঢোকে প্রায় 48 বিলিয়ন ডলার। ফিলিপিন চতুর্থ স্থানে আছে 40 বিলিয়ন ডলার নিয়ে এবং পাকিস্তান পেয়েছে 33 বিলিয়ন ডলার, যা নিয়ে আপাতত তারা রয়েছে পঞ্চম স্থানে। এদিকে গত 5 বছর ধরেই ভারত ধারাবাহিকভাবে 100 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পেয়ে আসছে। তবে 2020 সালে কোভিডের আবহে 100 বিলিয়নের গণ্ডি পার করতে পারেনি ভারত। সেই বছর ভারতের রেমিটেন্স বাবদ এসেছিল 83 বিলিয়ন ডলার। এদিকে বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী এবছর ভারতের রেমিটেন্স বেড়েছে আর 5.8%। এদিকে এই বছরের 3টি ত্রৈমাসিকে ভারতের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে প্রায় 62 বিলিয়ন ডলার। তার থেকে দেশের প্রাপ্ত রেমিটেন্স অনেক বেশি। এমনকি দেশের প্রতিরক্ষা খাতের বাজেট বরাদ্দ থেকেও রেমিটেন্সের পরিমাণ প্রায় 55 বিলিয়ন ডলার বেশি। 2014 সালের থেকে 2024 সাল পর্যন্ত ভারত রেমিটেন্স বাবদ পেয়েছে 982 মিলিয়ন ডলার। এদিকে কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী প্রতিবেশী বাংলাদেশে জুলাইয়ে 191 কোটি 37 লাখ 70 হাজার ডলার, অগস্টে 222 কোটি 41 লাখ 50 হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে 240 কোটি 47 লাখ 90 হাজার। অক্টোবরে 240 কোটি এবং সর্বশেষ নভেম্বর মাসে এসেছে প্রায় 220 কোটির মতো মার্কিন ডলার রেমিটেন্স। আর ডিসেম্বরে প্রথম 14 দিনে 138 কোটি রেমিটেন্স গিয়েছে বাংলাদেশের পকেটে। আর গত অর্থবর্ষে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ ছিল 23.92 বিলিয়ন ডলার। অর্থাৎ দেখা যাচ্ছে যে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভারত কিন্তু এই বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স বা বিদেশ থেকে দেশীয়দের পাঠানো যে পয়সার বা টাকার যে পরিমাণ, তাতে কিন্তু ভারত অনেকটা এগিয়ে রয়েছে। আশা করা যায় ভবিষ্যতেও তাই থাকবে এবং এভাবেই উন্নতি হবে ভারতের। কিন্তু ওইদিকে একটা চিন্তা থেকেই গেল, পাকিস্তান আর্মি কেন ট্রেনিং দিতে আসছে বাংলাদেশকে? কি হবে তাদের পরবর্তী স্ট্র্যাটেজি? বলবে সময়। জানান আপনারাও।